হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 12 এর সেমিস্টার 3 এর নতুন আরেকটা চ্যাপ্টার শিখব। সেটা হলো গিয়ে ম্যাগনেটিক প্রপার্টিজ অফ মেটেরিয়াল। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো গিয়ে এই চ্যাপ্টারতে তুমি দেখতে পাবে যে আগে যেমন ইলেকট্রোস্ট্যাটিক্স পড়েছিলে ঠিক সেরকমই জিনিস রয়েছে। যেমন ধরো ইলেকট্রোস্ট্যাটিক্সে তুমি কী দেখছো, ডাইপোল রয়েছে, ডাইপোলের জন্য কোনো একটা পয়েন্টে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করেছিলে আরবিটারি পয়েন্টে, বা অ্যাক্সেল কোনো পয়েন্টে বের করেছিলে, বা পারপেন্ডিকুলার বাইসেক্টর পয়েন্টে বের করেছিলে। এইখানেও কিন্তু একদম তেমনই জিনিস রয়েছে, বুঝতে পারলে? ওইখানে যেরকম তুমি গসেস ল পড়েছিলে, কুলম্বস ল পড়েছিলে, তাই না? এইখানেও ঠিক একই রকম বলতে পারি আমরা, কুলম্বসও রয়েছে বাট ইন ম্যাগনেটোস্ট্যাটিক্স। ঠিক আছে, একই ধরনের রয়েছে। আমরা সেগুলো আস্তে আস্তে দেখব। তো আগেই তোমাদের কাছে আমি একটু সরি বলে নিই, কারণ অনেক দিন লেট হয়ে গেল, মানে ভিডিও দিতে অনেকটা লেট হয়ে গেল, মানে খুবই ব্যস্ত ছিলাম। ব্যস্ততার জন্য আমি ভিডিও ঠিক করে করতে পারিনি, অনেক আমি কমেন্টে রিপ্লাইও দিতে পারিনি, তো তার জন্য খুবই খুবই দুঃখিত আমি। তো বুঝতেই পারছো একটু ব্যস্ত ছিলাম বলে আমি করতে পারিনি। তো এখন থেকে আশা করা যায় একটু কন্টিনিউ করব আমি। তো চলো দেখে নেওয়া যাক কী রয়েছে চ্যাপ্টার মধ্যে, ঠিক আছে? তো দেখো, তোমাদের আগে আমি বলে রাখি, যারা ইলেকট্রোস্ট্যাটিক্স এখনও পড়োনি, ইলেকট্রোস্ট্যাটিক্স যারা এখনও পড়োনি তারা কিন্তু অবশ্যই পড়ে নাও ইলেকট্রোস্ট্যাটিক্স, কারণ ইলেকট্রোস্ট্যাটিক্স না পড়লে তুমি এটা বুঝতে পারবে না। সো ইলেকট্রোস্ট্যাটিক্স তোমাকে পড়তে হবে, বুঝতে পারলে? ইলেকট্রোস্ট্যাটিক্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা পড়ার জন্যে। ওকে, আগে এটা ভালো করে পড়ো, আমার প্লেলিস্ট বানানো রয়েছে, তোমরা কিন্তু গিয়ে অ্যাক্সেস করতে পারো, ঠিক আছে? ওকে, তো চলো দেখা যাক কী আছে এখানে। আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক্সে প্রথমে বলে নিই, আমরা কি দেখেছিলাম? ইলেকট্রিক ফিল্ড দেখেছিলাম, তাই না? সেখানে দেখেছিলাম ডাইপোলের কনসেপ্ট আছে, তাই তো? সেখানে আমরা কোনো একটা রিংয়ের জন্য কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডও বের করেছিলাম, তাই না? এইখানে দেখো আমি সেই কনসেপ্টটাকে নিয়েই চলবো। কি করেছি এখানে? আমি একটা লুপ কনসিডার করেছি। এই লুপটার জন্য তার আক্সের কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব। কতখানি ডিস্টেন্স রয়েছে? সাপোজ এই যে লুপটার সেন্টার থেকে এক্স ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছি, বুঝতে পারলে? এবং যে লুপটা আমি কনসিডার করেছি সেই লুপটার রেডিয়াস কনসিডার করছি আমি আর এই লুপটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে আই। তো এটা কিন্তু আমরা আগের যে লেকচারটায় আমরা দেখেছিলাম যে একটা লুপের জন্য অ্যাক্সিয়াল কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হয় সেটা কিন্তু আমরা বের করেছিলাম। তার ফর্মুলাটা কিন্তু ঠিক এইটা, μ0 ইন্টু আই ডিভাইডেড বাই 2 আর স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এখানে μ0 হচ্ছে তোমার পারমিয়েবিলিটি ইন ফ্রি স্পেস। এই ফর্মুলাটা আমরা জানি, রাইট? এবার এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা এখানে দেখতে চাইছি, দেখো আমি একটুখানি এটাকে সিম্পলিফাই করব। কি সিম্পলিফাই করব? এই যে লুপটা রয়েছে, লুপটার যে রেডিয়াস, এই রেডিয়াসটার রেসপেক্টে আমি যে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করছি সেই ডিস্টেন্সটা যদি অনেকটা বড় হয়, মানে আমি বলতে চাইছি এক্স যদি মাছ গ্রেটার দেন আর হয়, বুঝতে পারলে? এক্স যদি মাছ গ্রেটার দেন আর হয়, মানে অনেকটা যদি বড় হয়, তখন এই লুপটাকে একটা ডাইপোল হিসেবে ট্রিট করা হয়। মানে ডাইপোল মতো লাগবে অ্যাকচুয়ালি, আমি দেখাবো কী করে ডাইপোল মোমেন্ট আসে। ওকে, তাহলে আমি কনসিডার করলাম যে এক্সের মানটা প্রচুর বড় আরের থেকে, যদি তাই ধরি তাহলে কি হবে? তাহলে দেখো এইটাকে একটু সিম্পলিফাই করেছি আমি, এক্স স্কোয়ারটাকে কমন নিয়েছি। ওকে, যেহেতু টু দি পাওয়ার 3/2 রয়েছে, তাহলে 2 কেটে গিয়ে এক্সের কিউব থাকবে, আর এখানে পরে থাকবে 1 প্লাস আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ফাইন। এবার দেখো এক্সের মানটা প্রচুর বড়, আরের থেকে অনেক বড়, তার নিচে যদি প্রচুর বড় রাশি হয় তাহলে এটা কি হয়ে যাবে? অনেক ছোট হয়ে যাবে, তাই না? তাহলে এইটুকুন অনেকটা ছোট, আমি নিয়ারিক্যালস টু 0 কনসিডার করছি, মানে আর বাই এক্স নিয়ারিক্যালস টু 0, বিকজ তার আবার হোল স্কোয়ার রয়েছে। মানে তুমি বলবে যে আর বাই এক্স অনেকটাই ছোট, সাপোজ পয়েন্ট সামথিং 0.000000000 অনেকটা ছোট রয়েছে, এবং তার আবার হোল স্কোয়ার। তুমি বলো একটা পয়েন্ট 0.000 মানে একটা খুবই একটা ছোট রাশির যদি আমি হোল স্কোয়ার করি সেটা কিন্তু আরও ছোট দেবে। তাহলে সেটাকে আমরা নিয়ারিক্যালস টু কী বলতে পারি? নিয়ারিক্যালস টু 0 বলতে পারি। তাহলে 1 প্লাস 0 সেটা কি 1ই দেবে, তাই না? তাই আমরা বলতে পারি যে এটা ইকুয়াল টু 1। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? ওকে, ফাইন।
এইবার তাহলে এইখানটায় মানটা পুট করে দিলাম, তাহলে পরে থাকছে কি আর স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব। ওকে, এবার এখানে আমি একটা কাজ করেছি, কি করেছি, ওপর নিচে পাই দিয়ে মাল্টিপ্লাই করেছি। দেখো এই যে ম্যাজেন্টা কালার দিয়ে দেখিয়েছি আমি, পাই দিয়ে মানে পিঙ্ক কালার দিয়ে দেখিয়েছি, পাই দিয়ে মাল্টিপ্লাই করেছি ওপর নিচে, রাইট। এবার ভালো করে তাকিয়ে দেখো উপরটা কি রয়েছে, পাই ইন্টু আর স্কোয়ার, এটা কি রিপ্রেজেন্ট করছে, এরিয়া, এরিয়া অফ দ্য সার্কেল, তাই না? এই যে সার্কেলটা এরিয়া রিপ্রেজেন্ট করছে। এরিয়া মানে কি হয় বাবা, এরিয়া মানে পাই ইন্টু আর স্কোয়ার হবে, এটা বৃত্ত, বৃত্তের এরিয়া তো ভাই পাই আর স্কোয়ার হয়, তাহলে ওপরটা আমি এরিয়া লিখতে পারি, রাইট। তাহলে কি আসছে দেখো, μ0 আই ইন্টু এ ডিভাইডেড বাই 2 পাই ইন্টু এক্স এর কিউব। ওপর নিচে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করার দরুন কি আসছে দেখো, μ0 বাই 4 পাই, এটা থাকে কনস্ট্যান্টটা, তাই না? ম্যাগনেটিক ফিল্ডে তুমি বায়োসাভার্টলা পড়েছিলে, সেখানেও পেয়েছিলে, তাহলে এটাখানে মানে দেখতে সুন্দর লাগে আর কি, তাই না? মানে ভিজুয়ালাইজেশনের জন্য খুবই মানে ইফেক্টিভ হয়ে দাঁড়ায়। তাহলে এখানে কি আসছে, 2 টাইমস আই ইন্টু এ, এই যে আই ইন্টু এ এটা খুব ইম্পর্টেন্ট, কারেন্ট ইন্টু লুপ এরিয়া, এ তোমার কি লুপ এরিয়া, যে লুপটা তুমি কনসিডার করেছো সেই লুপটার এরিয়া, আর কারেন্টটা কি এই লুপটার মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো করছে সেটা, আর লুপ এরিয়া তোমার এ। ওকে, তাদের মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই এক্স কিউব। আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে এরকম সূত্র বের করেছিলাম, কার জন্য বের করেছিলাম মনে আছে? এটা ডাইপোল তুমি নিয়েছিলে, ডাইপোলের অ্যাক্সিসের কোনো একটা পয়েন্টে, আমি তোমাকে এখানে দেখাই, এই দেখো এটা ডাইপোল ক্যান্সেল করেছি আমি, এখানে মাইনাস কিউ চার্জ, এখানে প্লাস কিউ চার্জ রয়েছে। ডাইপোল মানে দুটো যে চার্জ মাইনাস কিউ প্লাস কিউ, ডাইপোলটা যে ডিস্টেন্স সেটা আমি 2D কনসিডার করেছি, এবং পি পয়েন্টে আমি সাপোজ ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছি। ওকে, যে পি পয়েন্টটা সেটা কি, এই যে অরিজিন মানে মিডিল পয়েন্ট, এই মিডিল পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্সে রয়েছে, তার জন্য যে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করি সেটা কি হয় 1/4πε0, এটা কনস্ট্যান্ট ইলেকট্রোস্ট্যাটিক্সের জন্য, আর ম্যাগনেটোস্ট্যাটিক্সের জন্য এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট μ0/4π, রাইট, ইন্টু 2p ডিভাইডেড বাই এক্স কিউব। যে পি ইজ দ্য ডাইপোল মোমেন্ট, পি ইজ দ্য ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, এই যে পিটা লিখেছি আমি, এটা কি বলতো, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, এগুলো আমরা জানি কিন্তু এগুলো জানতে হবে, হ্যাঁ, তার জন্যই বললাম ইলেকট্রোস্ট্যাটিক্সটা পড়ো, বুঝতে পারলে? যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো, হ্যাঁ, আমার চ্যানেলে ঢোকো, প্লেলিস্টে চলে যাও, দেখতে হবে সব। ওকে, আচ্ছা, তাহলে এটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট হয়ে গেল আমাদের। তাহলে তার ভ্যালু কি হয় 2q ইন্টু মানে ডি, ডি ইজ দ্য ডিস্টেন্সটা, হ্যাঁ, ডিরেকশনটা কোন দিক বরাবর, মাইনাস কিউ থেকে প্লাস কিউর দিকে, ফাইন। তাহলে এইটা ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে আমরা পাই, আর এখানে ম্যাগনেটোস্ট্যাটিক্সের ক্ষেত্রে আমরা কেমন পেয়েছি দেখো, এমন পেয়েছি। তাহলে যে আই ইন্টু এ আমি যদি কম্পেয়ার করে দুটোকে দেখো, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, মানে কম্পেয়ার বলতে এরকম তুমি কম্পেয়ার করো না, আবার যেহেতু এটা ম্যাগনেটিক ফিল্ড, এটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড, সুতরাং সেই কম্পেয়ারটা আমি বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে ফর্মুলার যে স্ট্রাকচারটা দেখো, এখানে কি কনস্ট্যান্ট রয়েছে, ম্যাগনেটোস্ট্যাটিক্সের ক্ষেত্রে μ0/4π থাকে, ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে 1/4πε0 থাকে। ওকে, তাহলে 2 টাইমস রয়েছে। এইখানে ডাইপোল মোমেন্ট, তাহলে এইটাও কিন্তু ডাইপোল মোমেন্ট হওয়া উচিত, তাই না? এইখানে কি হয়, ম্যাগনেটের ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট বলি আমরা, এটাকে আমরা ম্যাগনেটিক মোমেন্ট বলি। তাহলে আমরা কম্পেয়ার করে কিন্তু বুঝতে পারছি, তাহলে আমরা এটাকে লিখতে পারি, এই যে ফর্মুলাটা 1 নম্বরটাকে আমরা লিখতে পারি কি μ0/4π 2 ইন্টু ম্যাগনেটিক মোমেন্ট বাই এক্স কিউব। এই যে পিটা কি ম্যাগনেটিক মোমেন্ট। ওকে, সেটাকে কি লিখেছি আমরা, আই ইন্টু এ, আই কিন্তু স্কেলার কোয়ান্টিটি বিকজ ইট ইজ আ কারেন্ট, আর এ তোমার এরিয়ার ডিরেকশন রয়েছে, রাইট। তাহলে এরিয়ার ডিরেকশনটা যেদিক বরাবর নর্মালটা, সেটাই কিন্তু ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশনটা হবে। ওকে, তাহলে ম্যাগনেটিক মোমেন্টটা কি আসছে, কারেন্ট ইন্টু লুপ এরিয়া, এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, আমি স্টার দিয়ে দিয়েছি। সো ম্যাগনেটিক মোমেন্টে আমরা লিখবো কারেন্ট ইন্টু লুপ এরিয়া, এটা মনে রাখবো, হ্যাঁ। এটা কী করে আসলো, এইরকমভাবে আসলো, বুঝতে পারলে? যেরকম ডাইপোল মোমেন্ট আমরা কি লিখছিলাম, মানে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট চার্জ ইন্টু যে দুটো চার্জের মধ্যে ডিস্ট্যান্স, চার্জ ইন্টু দুটো চার্জের মধ্যে ডিস্ট্যান্স, তার জন্য দেখো চার্জ ইন্টু ডিস্ট্যান্স কত 2D, তাহলে কিউ ইন্টু 2D থাকছে, বুঝতে পারলে? এখানে কি হয়, কারেন্ট ইন্টু লুপ এরিয়া, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট কী হবে দেখো, এখান থেকে বুঝতে পারছো, কারেন্ট ইন্টু এরিয়া, সো কারেন্টের ইউনিট বা অ্যাম্পিয়ার হবে, কারণ আমি এসআই সিস্টেম বলছি। সো এসআই সিস্টেমের ক্ষেত্রে অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার, সিজিএস সিস্টেমের ক্ষেত্রে
ইএমইউ ইন্টু সেন্টিমিটার স্কোয়ার। 1 ইএমইউ মানে কত 10 অ্যাম্পিয়ার, এগুলো তোমরা জানো। 1 সেন্টিমিটার মানে কত 10⁻⁻² মিটার, মানে 1 মিটার ইকুয়াল 10⁻² সেন্টিমিটার, রাইট। এখানে যেহেতু হোল স্কোয়ার রয়েছে তাই আমি যদি লিখি যে 1 ইএমইউ সেন্টিমিটার স্কোয়ার মানে কত হবে, সো 1 ইএমইউ মানে তোমার 10 অ্যাম্পিয়ার ইন্টু মানে এটা ইএমইউ ইউনিট, বুঝতে পারলে, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ইন্টু দেখো 1 সেন্টিমিটার স্কোয়ার রয়েছে, সুতরাং 1 সেন্টিমিটার স্কোয়ার যদি করে তাহলে এটা হোল স্কোয়ার করতে হয়, তাহলে হোল স্কোয়ার করলে কি 10⁻⁻² তার হোল স্কোয়ার হয়ে যাবে, এটা মিটার স্কোয়ার হবে। সুতরাং এটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 10⁻³ অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। তাহলে 1 মানে ইএমইউ ইন্টু সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু 10⁻³ অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এসব জিনিস কেন করিয়ে দিচ্ছি, এগুলো তোমরা নিজেরাও করতে পারবে, বিকজ এমসিকিউ কোয়েশ্চেন আসবে, এমসিকিউতে কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দিয়ে দিলে তোমাকে 1 ইএমইউ অ্যাম্পিয়ার মানে এটা কিন্তু 1 ইএমইউ অ্যাম্পিয়ার, বুঝতে পারলে, ইন্টু সেন্টিমিটার স্কোয়ার, সেটা মানে তোমার কত অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, তাহলে তুমি ক্যালকুলেট করতে পারবে, ডেফিনেশন জানতে হবে। ওকে, সো ম্যাগনেটিক মোমেন্ট ইজ মানে ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে এখানে। আমরা যেরকম দেখেছিলাম না একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তার মধ্যে যদি একটা ডাইপোলকে রাখি তারপরে টর্ক কাজ করে, বিকজ সেই যে ইলেকট্রিক ফিল্ডে কী চেষ্টা করে, ডাইপোলটাকে রোটেট করানোর চেষ্টা করে, রোটেশন মানেই সেখানে টর্ক চলে আসে, বুঝতে পারলে। সো ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে তো আমরা দেখেছিলাম যে টর্ক ইকুয়াল টু কী হয়, ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ডের ক্রস প্রোডাক্ট, এটা আমরা ক্যালকুলেট করেছিলাম, তোমরা নিশ্চয়ই জানো। এই বললাম যারা এখনও পর্যন্ত দেখো নি ভিডিওগুলো দেখে নাও, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, এগুলো তো এখানে করানো নয়, কারণ সেগুলো তো সেখানে করিয়েছি, এগুলো যদি এখানে করাই তাহলে কি অনেকটা সময় চলে যাবে, তাই না, যেহেতু করিয়ে রেখেছি, সুতরাং একবার দেখে নাও বাবা, ওটা দেখার পর এগুলো দেখো, তাহলে সুবিধা হবে তোমাদের। হ্যাঁ, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে আমরা কি দেখতে পাই যে টর্ক ইকুয়াল টু ডাইপোল মোমেন্ট ক্রস ইলেকট্রিক ফিল্ড, মানে ক্রস প্রোডাক্ট। ওকে, এটা কিন্তু উল্টো করবে না, আবার ইলেকট্রিক ফিল্ড ক্রস ডাইপোল মোমেন্ট কিন্তু করবে না। সো এটা পাই আমরা তাহলে সিমিলারলি ম্যাগনেটোস্ট্যাটিক্স থেকে তাই পাবো আমরা। তাহলে টর্ক মানে কি পাবো আমরা, ডাইপোল মোমেন্ট মানে কি এখানে, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট পাবো, আর এখানে ইলেকট্রিক ফিল্ড ছিল তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড পাবো আমরা, বুঝতে পারলে। যেমন ধরো যে ওই লুপটাকে আমি এখানে প্লেসড করিয়ে দিলাম, লুপটার মধ্যে কারেন্ট ফ্লো করছে। ওকে, তাহলে তার ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা এই দিক বরাবর, মানে আমি ইমাজিন করতে পারি একটা ডাইপোল মোমেন্ট রয়েছে এই দিক বরাবর, ডাইপোল মোমেন্ট মানে তুমি দেখো ছবিটা এখানে বললাম না আমি, ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা কোন দিক বরাবর, এই দিক বরাবর হবে, যে লুপটার যেদিকে এরিয়া হবে সেদিকটা ডাইপোল মোমেন্ট হবে, সুতরাং ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা তোমার ঠিক এই দিক বরাবর। তার মানে বেসিক্যালি তুমি কী করছো, এখানে একটা ডাইপোলকে তুমি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছো, প্লেসড করে দিয়েছো, থিটা অ্যাঙ্গেলে রয়েছে। ওকে, তাহলে এই রোটেশন করবে, কারণ ম্যাগনেটিক ফিল্ড বরাবর সে রোটেট করার চেষ্টা করবে, তাহলে এই রোটেশনের জন্য তার উপরে কে একটা টর্ক কাজ করবে, সে টর্কের মানটা কত হবে বাবা, ডাইপোল মোমেন্ট মানে এখানে ম্যাগনেটিক মোমেন্ট আর ম্যাগনেটিক ফিল্ডের ক্রস প্রোডাক্ট হবে। সো ম্যাগনেটিক মোমেন্ট মানে কত, আই ইন্টু এ, কারেন্ট ইন্টু লুপ এরিয়া, এটা তোমরা জানো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতে পারলে। ফাইন, এইখানে দেখো আমি কি করেছি, যেটা খুব ইম্পর্টেন্ট এবার, তাহলে এখানে আমরা যেটা দেখলাম, যারা লুপ থেকে আমরা ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেট করলাম। ফাইন, ভালো করে ভেবে দেখো যে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স পড়েছিলাম, সেখানে চার্জ ছিল, আমরা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করতাম, তাই না। সো ম্যাগনেটোস্ট্যাটিক্সের ক্ষেত্রে তুমি একটা ম্যাগনেট নাও, এরকম একটা ম্যাগনেট নিলে তুমি, যা এটা নর্থ পোল, এটা সাপোজ সাউথ পোল, তাহলে এই যে নর্থ পোল এবং সাউথ পোল এদের নিজস্ব একটা স্ট্রেংথ রয়েছে, সেই স্ট্রেংথকে আমরা বলে থাকি ম্যাগনেটিক পোল স্ট্রেংথ, কারণ এগুলো একটা মেরু, এটা নর্থ পোল মানে উত্তর মেরু, সাউথ পোল মানে দক্ষিণ মেরু, তাহলে এই যে পোলের একটা স্ট্রেংথ রয়েছে, স্ট্রেংথগুলোকে আমরা কিউ এম বা সিম্পলি এম দিয়েও রিপ্রেজেন্ট করা যেতে পারে, ঠিক আছে। এটা চার্জ না কিন্তু, ভালো করে মাথায় রাখবে, এম ফর কি, ম্যাগনেটিক পোল স্ট্রেংথ, বুঝতে পারলে, ম্যাগনেটিক পোল স্ট্রেংথ। তাহলে এই যে পোলগুলোর স্ট্রেংথ কি সেটা আমরা লিখলাম এখানে কিউ এম, এগুলো আমি দেখাবো এখানে, চাপ নেই কী করে কী আসে না আসে। সো সাপোজ আমি একটা মানে দণ্ড চুম্বক নিয়েছি, সেটাকে আমি এখানে দাঁড় করে দিয়েছি, দেখো এখানে তার এস পোল, এটা তার নর্থ পোল, তাহলে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখেছি আমি, বুঝতে পারলে। তাহলে নর্থ পোলকে এরা ফোর্স দিচ্ছে এই দিক বরাবর, কারণ পজিটিভ চার্জ, এই ম্যাগনেটিক ফিল্ড যে দিক বরাবর ঠিক সেই দিক বরাবর একটা ফোর্স পাবে, সুতরাং এদিক বরাবর একটা ফোর্স পাচ্ছে, আর সাউথ পোল পাচ্ছে ঠিক অপোজিট ডিরেকশন বরাবর একটা ফোর্স। ম্যাগনেটের যে ডিস্টেন্স, যে বার ম্যাগনেট
বা দণ্ডচুম্বক তার যে ডিস্টেন্স সেটা কতখানি, আমি ডি কনসিডার করেছি, এবং অ্যাঙ্গেলটা কতখানি রয়েছে, থিটা অ্যাঙ্গেল করে আছে। ওকে, ভালো করে দেখো। তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ডে কী চেষ্টা করছে, এই যে বার ম্যাগনেট এটাকে কি রোটেট করানোর চেষ্টা করছে। তাহলে পরে এই বার ম্যাগনেটটার উপরে কি একটা টর্ক কাজ করছে। সেই টর্কের মানটা কত বাবা, বলের মান হবে। টর্ক মানে কি, টর্কের ডেফিনেশন পড়েছিল ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স, তাই না? তাহলে এই যে ফোর্স আমি দেবো, তাহলে ফোর্সটা কত, ফোর্সের মান দেখো সেম বাট অপোজিট ডিরেকশন। ফাইন, সো ফোর্সের মানটা সেম বাট অপোজিট ডিরেকশন। সুতরাং ফোর্স ইন্টু এই যে বল দুটো বলের মধ্যবর্তী যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা আমাকে দেখতে হবে। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কতখানি, তাহলে এটা কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স নয়, যে বার ম্যাগনেটের যে ডিস্টেন্সটা আরটা কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স নয়। তাহলে আমি একটা লম্ব টানলাম, এন থেকে আমি এই যে এই বরাবর একটা আমি লম্ব টানলাম, এই একটা লম্ব আমি টানলাম। তাহলে এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়ে থাকে, এটা কি তার লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ আমি জানি। তাহলে কি বলতে পারি আমরা, তাহলে এটা ইকুয়াল টু আমরা সরি অ্যাঙ্গেলটা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি বলতে পারি আমরা, লম্ব বাই অতিভুজ বলতে পারি আমরা, রাইট? তাহলে এখান থেকে আমরা বলতেই পারি এইটুকুনি কী হবে, আর সাইন থিটা। বা তুমি এরকমভাবে ভাবতে পারো যেরকম আমরা কস কম্পোনেন্ট সাইন কম্পোনেন্টে ভাঙি। সো এটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙলাম, একটা এদিক বলবো একটা কস কম্পোনেন্ট, এদিক বলবো একটা সাইন কম্পোনেন্ট। সো সাইন কম্পোনেন্ট তোমার এটা, সুতরাং আর কি সাইন থিটা হবে তোমার পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স বিটুইন টু ফোর্সেস। ওকে, তাহলে আমরা টর্ক মানে এটা পাচ্ছি ফোর্স ইন্টু আর ইন্টু সাইন থিটা। ফাইন, এবার দেখো আমরা একটু আগে বের করলাম যে টর্ক মানে কি, ম্যাগনেটিক মোমেন্ট আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ক্রস প্রোডাক্ট। ফাইন, এটা আমরা পেয়েছি। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে পিবি সাইন থিটা হবে। আমি যদি ম্যাগনিটিউড নিই শুধুমাত্র, তাহলে এটা লিখবো আমরা, যদি এখানে ভেক্টর দিতাম তাহলে এখানে কিন্তু একটা এন ক্যাপ দিতে হতো। হ্যাঁ, মানে ম্যাগনেটিক মোমেন্ট আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে ক্রস প্রোডাক্ট করলে যে ডিরেকশনটা পাওয়া যাবে সেটা আমাকে এখানে দিতে হতো। ফাইন, আমি শুধুমাত্র এখানে ম্যাগনিটিউডটা নিয়েছি। এবার এটাকে আমি 2 নম্বর নাম দিয়েছি আর এটাকে দেখো আমি 1 নম্বর নাম দিয়েছি। তাহলে দুজনের টর্ক কিন্তু সেম, যেহেতু ম্যাগনেট রেখেছি তুমি, সুতরাং টর্ক কিন্তু সেম। তাহলে আমি যদি ইকুয়েট করি, বিকজ বাদিকটা কিন্তু সেম, তাহলে বাদিকটা সমান হয়ে যাবে, ডান দিকটাও সমান হয়ে যাবে, সুতরাং আমি ইকুয়েট করে দিয়েছি। ওকে, তাহলে কি দেখতে পাচ্ছ তুমি, এখানে সাইন থিটা, এখানে সাইন থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানে তোমার কি পড়ে থাকছে, তাহলে এফ ইন্টু আর ইকুয়াল টু পিএম ইন্টু বি। সুতরাং এফ ইকুয়াল টু পিএম বাই আর ইন্টু বি। তাহলে এই যে এ পিএম মানে পি তোমার কি, এখানে ম্যাগনেটিক মোমেন্ট বাই ডিস্ট্যান্স, সেটাকে আমি লিখছি কিউএম। এই কিউএমটাকে বলা হচ্ছে স্ট্রেংথ, ম্যাগনেটিক পোল স্ট্রেংথ। বুঝতে পারলে? যেরকম দেখো আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে ফোর্স কি দেখেছিলাম, ফোর্স ইকুয়াল টু চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, এটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে দেখেছিলাম। তাহলে এখানে ছিল যেটা চার্জ, এখানে সেটা কি পোল স্ট্রেংথ। কথাটা কি বুঝতে পারছো? সিমিলারিটি খোঁজো বাবা, যতদিন পর্যন্ত না তুমি ফিজিক্সের মধ্যে লিঙ্ক করতে পারবে, লিঙ্ক খুঁজে পাবে, ততদিন পর্যন্ত তুমি ফিজিক্সকে ঠিক করে বুঝতে পারবে না। সুতরাং লিঙ্ক তোমাকে খুঁজতে হবে, হ্যাঁ, কারণ এগুলো তোমাকে তাহলে জানতে হবে। বুঝতে পারলে? এগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে একটা লিঙ্ক পাবে, তাহলে এই জিনিসগুলো মনে থাকবে এবং মানে কি ভিজুয়ালাইজেশনের জন্য খুবই উপকার হবে। সুতরাং দেখো যে কিউএমটা কি লাইক চার্জের মতো, বাট এখানে কি, এখানে চার্জ নয়, এখানে পোলের স্ট্রেংথটাকে রিপ্রেজেন্ট করছে। ফাইন, যেরকম ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে এটা ছিল চার্জ, বাট এইখানে যে কিউএমটা লিখেছে এটা কি পোল স্ট্রেংথ, বাট সিমিলার কাইন্ড, রাইট? ওকে, তাহলে এটাকে কীভাবে ডিফাইন করবো আমরা পোল স্ট্রেংথকে? তুমি বলবে ম্যাগনেটিক মোমেন্ট আর যে ম্যাগনেটের যে ডিস্ট্যান্স তাদের যে রেশিও, সেটাকে বলে থাকি আমরা ম্যাগনেটিক পোল স্ট্রেংথ। মানে এইটুকুনি লিখলেই তোমাকে 1 নম্বর দিয়ে দেবে যদি পোল স্ট্রেংথ কাকে বলে জিজ্ঞাসা করে। ওকে, এটাই তার ডেফিনেশন। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, ভালো করে বোঝো। আচ্ছা, এখানে আমি দেখিয়েছিলাম এই যে এটা, হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে এটা পাই আমরা, এটা চার্জ, আর এখানে কি এটা পোল স্ট্রেংথ। ফাইন, তাহলে এখান থেকে তুমি দেখো একটা জিনিস বোঝো, এই যে পোল স্ট্রেংথ বলছি আমরা, পোল স্ট্রেংথ সিম্পল বলতে পারো অথবা ম্যাগনেটিক পোল স্ট্রেংথ, কোনো অসুবিধা নেই, মানে মেরু শক্তি বাংলায় বলে। এন পোলটাকে আমরা পজিটিভ বলে থাকি, নর্থকে আমরা পজিটিভ পোল হিসেবে কনসিডার করি, আর সাউথ পোলকে আমরা নেগেটিভ পোল হিসেবে কনসিডার করি। তার জন্য নর্থ পোলকে বলছি তার যে মানে অ্যাকচুয়ালি যদি আমি চার্জের কথা বলতাম তাহলে কি বলতাম, পজিটিভ চার্জ, এখানে কি পজিটিভ পোল স্ট্রেংথ। আর সাউথ পোলটাকে আমরা এখানে কি বলবো, নেগেটিভ পোল স্ট্রেংথ। বুঝতে পারলে? মানে এটাই বলতে চাইছি, যেরকম নর্থটাকে তুমি পজিটিভ হিসেবে ট্রিট করবে আর সাউথটাকে তুমি নেগেটিভ হিসেবে ট্রিট করবে। ওকে, সুতরাং এখানে যেহেতু পোল স্ট্রেংথ দিয়ে বলছো, সুতরাং পজিটিভ কিউএম হচ্ছে তোমার নর্থ পোলটা,
আর মাইনাস পোল স্ট্রেংথ হচ্ছে তোমার সাউথ পোলটা। ওকে ফাইন, তাহলে এখান থেকে আমরা এসআই ইউনিট সিজিএস ইউনিট বলতে পারবো পোল স্ট্রেংথে, বিকজ ডেফিনেশন জানি আমরা PM/R। ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট কী হয় অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার ইন এসআই সিস্টেম, রাইট, ডিভাইডেড বাই মিটার। সুতরাং মিটার মিটার ক্যান্সেল হয়ে থাকছে কি অ্যাম্পিয়ার ইন্টু মিটার। আর সিজিএস সিস্টেমে তাহলে কি একই রকম হবে EMU মানে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট অফ অ্যাম্পিয়ার ইন্টু সেন্টিমিটার। ওকে, এটা তোমার সিজিএস সিস্টেম। আচ্ছা, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এবার যেটা আমরা দেখবো, এই যে আমরা করলাম, আমরা কি করলাম, আমরা মেনলি যেটা দেখলাম যে পোল স্ট্রেংথ বের করলাম, ম্যাগনেটিক মুভমেন্ট বের করলাম, রাইট। আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স সেগুলো দেখেছিলাম, চার্জ দেখেছিলাম, ডাইপোল মোমেন্ট দেখেছিলাম, রাইট। এবার সেই ডাইপোলের জন্য কিন্তু আমরা অ্যাক্সিয়াল কোনো পয়েন্টে বা পারপেন্ডিকুলার কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করেছিলাম। এইখানেও আমরা এই যে ম্যাগনেট, একটা বার ম্যাগনেট কনসিডার করব, তাহলে বার ম্যাগনেটে আমরা কী কী পেয়ে গেছি, দেখো পোল স্ট্রেংথ পেয়ে গেছি লাইক চার্জ, রাইট, এবং তার যে মোমেন্ট ডাইপোল মোমেন্ট, মানে এখানে ডাইপোল বলতে কি ম্যাগনেটিক মোমেন্ট, আমরা এটাকে ম্যাগনেটিক মোমেন্ট নাম দিয়েছি। সো ম্যাগনেটিক মোমেন্ট পেয়ে গেছি আমরা, তাহলে কি অ্যাক্সিয়াল কোনো পয়েন্টে আমরা কিন্তু বের করতে পারবো, কি বলে ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারবো। তো সেগুলো আমরা এখানে করবো, ঠিক আছে, আস্তে আস্তে। তো এইটা আমি কি করেছি দেখো, একটা বেসিক কনসেপ্ট আমি এখানে বলেছি, সেটা কি ম্যাগনেটিক মোমেন্ট ইন টার্মস অফ ম্যাগনেটিক পোল স্ট্রেংথ। এটা খুব ইম্পর্টেন্ট। মানে আগে আমরা যে ম্যাগনেটিক মোমেন্ট পড়লাম সেটা কি ছিল, কারেন্ট ইন্টু লুপ এরিয়া, রাইট। ওটা প্রপার ডেফিনেশন ছিল, সবই প্রপার ডেফিনেশন, তাতে কোনো অসুবিধা নেই, বাট ওটা আমরা প্রথমে দেখলাম, রাইট। এইবার আমরা দেখতে চাইছি, দেখো আমি এখন কি বের করলাম, ম্যাগনেটিক পোল স্ট্রেংথ বের করে ফেলেছি, মানে ম্যাগনেটিক পোল স্ট্রেংথ সম্পর্কে আমার ধারণা তৈরি হয়ে গেছে। আমাদের যেরকম ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টটাকে কী হয়ে লিখেছিলাম, যে চার্জ ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে চার্জ দুটোর মধ্যে ডিসপ্লেসমেন্ট, ডাইপোলটার ডিস্ট্যান্স। এইখানেও আমরা সেটাই চাইছি যে ম্যাগনেটিক মোমেন্টটা হবে মানে পোল স্ট্রেংথ, এখানে যেহেতু চার্জ নয় এখানে পোল স্ট্রেংথ, আর যে পোল দুটো পোলের মধ্যে যে ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সটার গুণফল। তো সেই ফর্মে আমরা লিখতে পারি, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট ইকুয়াল টু পোল স্ট্রেংথ, দুজনেরই কিন্তু ভ্যালু সেম, বাট মানে অপোজিট পোলারিটি হবে, বিকজ নর্থ পোল ইজ আ পজিটিভ পোলারিটি, সাউথ পোল কি নেগেটিভ পোলারিটি। ফাইন, সুতরাং ম্যাগনিচিউডটা নেবে তুমি পোল স্ট্রেংথের, সুতরাং সেটা কি QM ইন্টু দুটো পোলের মধ্যে যে ডিস্ট্যান্স সেটা কি 12, যে 12 ধরেছিলাম, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট ইকুয়াল কী হবে 2QM ইন্টু L। ডিরেকশনটা কী হবে সবসময় কিন্তু, আচ্ছা এখানে একটা জিনিস বলি, এটাকে তুমি মাইনাস কনসিডার করো, এটা তুমি প্লাস কনসিডার করো, এটাকে তুমি সাউথ পোল করে দাও, এটাকে তুমি নর্থ পোল করে দাও। কেন বললাম, কারণ অ্যাকচুয়ালি ডাইপোল মোমেন্টের ডিরেকশন সবসময় কি মাইনাস থেকে প্লাসের দিকে হয়। তুমি চার্জের কথা যদি বলো তাহলে -Q থেকে +Q এর দিকে হবে ডিরেকশন। এইখানেও একই রকম -QM থেকে তাহলে +QM এর দিকে হবে, মানে ম্যাগনেটিক মোমেন্ট বা ডাইপোল মোমেন্ট তাদের ডিরেকশন অলওয়েজ মাইনাস থেকে প্লাসের দিকে হবে, বুঝতে পারলে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের ম্যাগনেটিক মোমেন্ট ইন টার্মস অফ ম্যাগনেটিক পোল স্ট্রেংথ, যেটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা যেরকম, আচ্ছা এটা গসেস ল না, কুলম্বস ল হবে, হ্যাঁ কুলম্বস ল, হ্যাঁ ওকে। এইটা তাহলে কি ছিল, বেসিক্যালি কুলম্ব ল ছিল, ঠিক আছে, কুলম্বস ল। হ্যাঁ, সো কারণ আমরা কুলম্বস ল দেখেছিলাম যে দুটো চার্জের প্রোডাক্টের সাথে সমানুপাতিক হয়, আর তাদের মধ্যে ডিস্টেন্স তার স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক হয়ে থাকে। তো ম্যাগনেটোস্ট্যাটিক্সের ক্ষেত্রে একই রকম তাহলে বলতে পারি আমরা যে কনস্ট্যান্টটা কী থাকবে, তাহলে μ0/4π থাকবে। আর এখানে কি চার্জ নয়, এখানে ম্যাগনেটিক পোল স্ট্রেংথ, তাহলে ম্যাগনেটিক দুটো ম্যাগনেটিক পোল স্ট্রেংথ, দুটো পোল স্ট্রেংথ বলতে কিন্তু এখানে আবার এই দুটো পোল স্ট্রেংথের কথা ভেবো না, এখানে কিন্তু কনফিউশন তৈরি করো না। এখানে ধরো এইখানে একটা ম্যাগনেট রয়েছে, দিস ইজ ম্যাগনেট 1, এইখানে একটা ম্যাগনেট রয়েছে, দিস ইজ ম্যাগনেট 2, ওকে। এর একটা পোল স্ট্রেংথ সাপোজ QM কনসিডার করলাম, আর এর পোল স্ট্রেংথ সাপোজ কনসিডার করছি আমি QM প্রাইম। তো দুটোর মধ্যে যে ফোর্স, মানে দুটো ম্যাগনেট তুমি নিয়েছো, কথা বুঝতে পারলে, দুটো ম্যাগনেট তুমি নিয়েছো, এখানে একটা ম্যাগনেট রয়েছে, মানে এটাকে ভালো করে ছবিটা পুরোটা কি দেখাই তাহলে ভালো হবে, এটা পুরোটা একটা ম্যাগনেট নিয়েছো তুমি, এখানে আর একটা ম্যাগনেট তুমি নিয়েছো, দুটো আলাদা ম্যাগনেট, এটা ম্যাগনেট 1, এটা ম্যাগনেট 2।
তাহলে দুটো ম্যাগনেটের মধ্যে এটা হতে পারে, এটা যে সাউথ পোল, এটা নর্থ পোল, এটা সাউথ হতে পারে, নর্থ হতে পারে, বা অপোজিট, এটা নর্থ, এটা সাউথ হতে পারে। তাহলে আমরা আবার কী দেখবো, যে সাউথ সাউথ পরস্পরকে বিকর্ষণ করবে না আকর্ষণ করবে, নর্থ নর্থ পরস্পরকে আকর্ষণ করবে বিকর্ষণ করবে, সাউথ নর্থ পরস্পরকে কী করবে, নর্থ সাউথ পরস্পরকে কী করবে, এগুলো আমরা সে একই রকম দেখবো। যেরকম চার্জের ক্ষেত্রে দেখেছিলাম যে সেম পোলারিটি চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, অপোজিট পোলারিটি চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এখানেও সেম কনসেপ্ট কাজে লাগবে, কোনো আলাদা নেই। তাহলে আগের চ্যাপ্টারটা ভালো করে জানতে হবে, তাহলে এগুলো তুমি অটোমেটিক নিজে থেকেই করতে পারবে। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমি কী লিখেছি, দুটো ম্যাগনেট রয়েছে, দুটো ম্যাগনেটের মধ্যে ফোর্স কতখানি কাজ করবে। তাহলে এই ম্যাগনেটের স্ট্রেংথ এটা, এই ম্যাগনেটের স্ট্রেংথ এটা, তাদের প্রোডাক্ট, আর তাদের মধ্যে যে ডিস্ট্যান্স, এই 8টা লিখেছি কি, 8টা, যে এই যে পয়েন্টটা আর এই পয়েন্টটা তুমি কনসিডার করেছো, এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্ট্যান্স বাবা, বুঝতে পারলে। তাহলে এইটা হচ্ছে তোমার কুলম্বস ল ইন ম্যাগনেটোস্ট্যাটিক্স। ওকে, তাহলে এখানে দুটো কেস দেখিয়েছি আমি, যে যদি এরকম হয়, মানে যদি সেম পোলারিটি চার্জ, মানে সেম পোলারিটি যদি হয়ে থাকে, মানে সাউথ পোল যদি হয়, তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে, বা নর্থ পোল যদি হয়, তাহলে এটা তোমার রিপালশন হবে, এটা তোমার রিপালশন হবে, এটা অ্যাট্রাকশন হবে, এটা তোমার অ্যাট্রাকশন হবে। মানে সেম পোলারিটি হলে পরে রিপালশন হবে, আর অপোজিট পোলারিটি হলে পরে অ্যাট্রাকশন হবে। আমি সেখানে একটু অন্যরকমভাবে দেখিয়েছি, এখানে দেখো কীভাবে দেখিয়েছি। ধরো এই কিউএম আর কিউএম প্রাইম এটা যদি পজিটিভ হয়, বিকজ ধরো সাপোজ আমি কনসিডার করছি সাউথ পোল, এটাও সাউথ পোল, এটাও সাউথ পোল, ভালো করে বোঝো। সাউথ পোল মানে মাইনাস কিউএম বলবে এটা তুমি, আর এটা তুমি কী বলবে, মাইনাস কিউএম প্রাইম বলবে। তাহলে প্রোডাক্ট করো তুমি, মাইনাস কিউএম ইন্টু মাইনাস কিউএম প্রাইম, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল না, সুতরাং কিউএম ইন্টু কিউএম প্রাইম। মানে তাহলে কিউএম ইন্টু কিউএম প্রাইম যদি প্লাস হয়ে যায়, যদি পজিটিভ হয়, তাহলে কি ফোর্সটা পজিটিভ হয়ে গেল। ফোর্স পজিটিভ মানে সেখানে রিপালশন কাজ করবে, বিকর্ষণ বল কাজ করবে, বুঝতে পারলে তো? মানে বুঝতেই পারছো যে এটা পজিটিভ হয়ে গেল মানে কি, কখন পজিটিভ হতে পারে, যখন দুজনে সেম পোলারিটি হবে। বিকজ দেখো যদি দুজনে যদি সাউথ হয় তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, বা দুজনে যদি নর্থ হয় তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে। সুতরাং সেম পোলারিটি হলে পরে বিকর্ষণ কাজ করবে, এটা মেন ফান্ডা। নেক্সট কেস কি বলেছি আমি, যদি অপোজিট পোলারিটি হয় তাহলে কি পরস্পরকে আকর্ষণ করবে। অপোজিট পোলারিটি কীভাবে হতে পারে, একজন সাউথ হলো একজন নর্থ হলো, সাউথ মানে নেগেটিভ, নর্থ মানে পজিটিভ, তাহলে প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হবে। আবার একজন নর্থ হলো একজন সাউথ হলো, তাহলে প্লাস মাইনাস মাইনাস হয়। সুতরাং যদি কিউএম ইন্টু কিউএম প্রাইম নেগেটিভ হয়ে যায়, তাহলে কি ফোর্সের মানটাও নেগেটিভ হবে, নেগেটিভ মানে সেখানে আকর্ষণ বল কাজ করবে। বুঝতে পারলাম? তাহলে আশা করা জিনিসটা বুঝতে পেরেছো, মানে একদম সেম জিনিস, অপোজিট হলে পরে আকর্ষণ হবে, যেরকম অপোজিট পোলারিটির সাথেই কিন্তু অ্যাট্রাকশন জন্মায়। আর ন্যাচারাল ওয়েতে কি একটা ছেলে একটা বয় একটা গার্ল পরস্পরের সাথে বিবাহ সম্পর্কে জড়িত হয়, আকর্ষিত হয়, তাই না? মানে অপোজিট পোলারিটির চার্জ, তার জন্য অপোজিট পোলারিটিরা তারা, সো অপোজিট পোলারিটির হুম্যান পরস্পরকে অ্যাট্রাক্ট করছে, বাট সেম পোলারিটির হুম্যান কিন্তু পরস্পরকে রিপালশন করে, তাই না? তাদের মধ্যে অ্যাট্রাকশনটা কম থাকে। ওকে, আমি জেনারেল বলছি, আমি এক্সেপশন আমি কিছু বলছি না, মানে যে এক্সাম্পলটা দিলাম আর কি। ওকে, যাই হোক, সো এইখানে আমরা যেটা ক্যালকুলেট করবো এবার খুবই ইম্পর্টেন্ট, ওই যে বললাম। তাহলে পরে তুমি ফোর্সের ল পেয়ে গেছো, ম্যাগনেটিক ফিল্ড আর ফোর্সের মধ্যে রিলেশন পেয়ে গেছো, তুমি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছো এবার। কার জন্য? একটা ম্যাগনেটের জন্য, মানে ডাইপোলের জন্য, ঠিক আছে? মেনলি একটা ডাইপোলের জন্য, কারণ এইখানে এই যে ম্যাগনেট অলওয়েজ ডাইপোল ফর্মেই থাকে, কখনোই সিঙ্গেল ফর্মে, মনোপোল ফর্মে থাকতে পারে না। কারণ একটা জিনিস আমরা দেখি, হ্যাঁ, এটা এক্সপেরিমেন্ট করে প্রমাণ করা হয়েছে, ডাইভারজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু 0 হয়। মানে ম্যাগনেটের ক্ষেত্রে, মানে কোনো ম্যাগনেট কখনোই ডাইপোল মানে মনোপোল থাকতে পারে না, মনোপোল ডাজ নট এক্সিস্ট। ওকে, মানে তুমি যদি মনে করো যে আমি এখান থেকে কেটে দেবো, এখানে হ্যাঁ তোমার এখানে কিন্তু উদাসীন বিন্দু থাকে, অ্যাকচুয়ালি এখানে কোনো ইয়ে থাকে না যখন একটা ম্যাগনেট থাকে। কিন্তু তুমি যদি এখান থেকে কেটে দাও, তখন দেখতে পারো সাথে সাথে এখানে অপোজিট পোলারিটি চার্জ উৎপন্ন হয়ে যাবে, মানে স্ট্রেংথ উৎপন্ন হয়ে যাবে, অপোজিট পোল এখানে কিন্তু মানে উৎপন্ন হয়ে যাবে। সুতরাং কখনোই ম্যাগনেট মনোপোল ফর্মে থাকতে পারে না। তুমি দেখবে একটা ম্যাগনেট তুমি নেবে, ঠিক আছে, এখানে নর্থ পোল, এটা সাউথ পোল, ফাইন। এবার এখান থেকে কেটে দিলে তুমি, তাহলে এইটুকুন থাকছে, এটা এইটুকুন থাকছে। এখানে যেহেতু নর্থ ছিল, এটা এখানে অটোমেটিক সাউথ হয়ে যাবে, এখানে যেহেতু সাউথ ছিল, এখানে অটোমেটিক নর্থ হয়ে যাবে। এটা একটা ম্যাগনেট হিসেবে ট্রিট করবে, বুঝতে পারলে? সুতরাং কখনোই কিন্তু মনোপোল হিসেবে থাকতে পারে না, সবসময় কিন্তু ডাইপোল ফর্মে থাকে। আচ্ছা,
তো এটা আমরা কি দেখতে চাইছি, দেখো আমরা দণ্ডচুম্বক নিয়েছি, বার ম্যাগনেট নিয়েছি, তার জন্য অ্যাক্সিয়াল পয়েন্ট এবং পারপেন্ডিকুলার কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব। ফাইন। সো দেখো তাহলে এটা আমি অ্যাক্সিয়াল পয়েন্টে ক্যালকুলেট করছি। ওকে, একটা ম্যাগনেট কনসিডার করেছি, ম্যাগনেটের যে পোল দুটোর মধ্যে যে ডিস্টেন্স সেটা 2L কনসিডার করলাম। আর এই যে ও মানে তাদের যে মিডিল পয়েন্টটা, সেই মিডিল পয়েন্টটা থেকে সাপোজ পি বিন্দুতে আমি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছি। ওকে ফাইন। তাহলে যেহেতু এটা সাউথ ফল সুতরাং একটা মাইনাস কিউএম বলবে তুমি, এটা যেহেতু নর্থ ফল সুতরাং এটা তুমি বলবে প্লাস কিউএম, মানে স্ট্রেংথ তুমি কনসিডার করছো, এটা নেগেটিভ এটা পজিটিভ হবে। ওকে, তাহলে এক এক করে করো। তুমি নর্থ ফলের জন্য পি বিন্দুতে তুমি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করো। নর্থ ফল যেহেতু পজিটিভ, এখানে তুমি ইউনিট এটা মানে স্ট্রেংথ কনসিডার করতে পারো, পজিটিভ ইউনিট স্ট্রেংথ। তাহলে তাদের মধ্যে পরস্পর কী হবে, বিকর্ষণ বল কাজ করবে, বিকজ তারা পজিটিভ, রাইট। সুতরাং এখানে একটা বিকর্ষণ কাজ করবে, মানে তুমি দেখতেই পাচ্ছ ফোর্সটা কিন্তু এদিক বরাবর হবে, মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এদিক বরাবর হবে। আমি সেটা ক্যালকুলেট করছি। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করছি পি বিন্দুতে, কার জন্য, এন মেরুর জন্য। তাহলে ফর্মুলা কি, μ0/4π QM ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার, তাই না? কারণ যে এই যে তুমি ফোর্স দেখলে, ফোর্সটা কী ছিল বাবা, দুটো স্ট্রেংথের মাল্টিপ্লাই ডিভাইডেড বাই আর স্কোয়ার। আবার একটু আগে তুমি ফোর্স বের করেছিলে ম্যাগনেটিক ফিল্ডের সাথে, দেখো এই যে QM ইন্টু বি, তাই না কি? তাহলে বি এর মানটা কি এখানটা, এই যে তুমি যদি বলো তাহলে এখানটায় 4π μ0/4π ইন্টু QM প্রাইম বাই আর স্কোয়ার, তাই তো আমি লিখছি বি এর মানটা। জাস্ট সেম জিনিস, শুধু বুঝতে হবে। হ্যাঁ, তাহলে QM মানে যেরকম তুমি চার্জ বাই ডিস্টেন্স স্কোয়ার লিখতে, এখানে কি লিখবে তুমি, স্ট্রেংথ বাই ডিস্টেন্স স্কোয়ার লিখবে, পোল স্ট্রেংথ। তো এই ডিস্টেন্সটা কতখানি বাবা, এই এন থেকে এইটুকুনি। তাহলে পুরোটা যদি ডি হয়, এইটুকু যদি এল হয়, তাহলে এইটুকু কত হবে, ডি মাইনাস এল হবে, তাই তো লিখেছি এখানে। তাহলে ডি মাইনাস এল তার হোল স্কোয়ার, এই যেটা ডিরেকশনটা কোন দিক বরাবর, এই দিক বরাবর ডিরেকশন হবে, বিকজ পজিটিভ পজিটিভ পরস্পরকে রিপেল করে। ওকে, তাহলে দিক বরাবর হলো। একই রকমভাবে এই এস পোলটার জন্য আমি পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব। এস যেহেতু নেগেটিভ, এটা যদি পজিটিভ ইউনিট রয়েছে সুতরাং আকর্ষণ করবে। ফাইন, এই দিক বরাবর কিন্তু তাহলে একটা আকর্ষণ বল কাজ করবে। এবং তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে, তাহলে ফর্মুলা কি, μ0/4π QM ডিভাইডেড বাই, এবার এইটা ডিস্টেন্সটা কতখানি বাবা, এখান থেকে এটুকু কিন্তু এল আর এখান থেকে এটুকু ডি, তাহলে যোগ হবে, তাহলে ডি প্লাস এল হবে। সুতরাং ডি প্লাস এল তার হোল স্কয়ার। ডিরেকশনটা কী হবে, এই দিক বরাবর হবে। সুতরাং সেটাকে আমি পি থেকে ও এই ডিরেকশনটা নিয়েছি আমি। তাহলে নেট ম্যাগনেটিক ফিল্ড কী হবে, যেহেতু ভেক্টর তো ভেক্টর সাম করে দাও, বা তুমি লজিক্যালি তুমি বলতে পারো এরকমভাবে যে এদিকটা যেহেতু মানে অ্যাকচুয়ালি কাছে রয়েছে, ডিস্টেন্স কম, সুতরাং এদিকের ফোর্সটা বেশি হবে, মানে ম্যাগনেটিক ফিল্ডের দিকে বেশি হবে। আর এদিকে যেহেতু ডিস্টেন্সটা বেশি সুতরাং ম্যাগনেটিক ফিল্ডটা কম হবে, সুতরাং এটার ভ্যালু বেশি এটার ভ্যালু কম। তাহলে তুমি ইন জেনারেল বলতে পারো যে এটা মাইনাস এটা হবে, মানে বিএনপি মাইনাস বিএসপি হবে, সেটাই আলটিমেট আসবে, অসুবিধা নেই, ফিজিক্সটা বুঝতে হবে। হ্যাঁ, তাহলে এটা তুমি একদম ভেক্টর ফর্মে তুমি করে নিয়েছো, পুট করে দিয়েছো। এবার দেখো একটা ওপি ভেক্টর রয়েছে, একটা পিও, এটা ক্যাপ ইউনিট ভেক্টর নিয়েছি আমি। সো পিও ক্যাপ নিয়েছি ইউনিট ভেক্টর, বাট এরা দেখো পরস্পর সমান কিন্তু অপোজিট ডিরেকশন, তাই না? তাই আমি পিওটাকে লিখতে পারি মাইনাস ওপি ভেক্টর, মানে ওপি ইউনিট ভেক্টর ক্যাপ, বুঝতে পারলে? বিকজ তারা কি ডিরেকশন, মানে ইউনিট ভেক্টর তো মান সেম বাট ডিরেকশনটা অপোজিট, তো এটা মাইনাস সাইন দিয়ে দিলাম। এটা তো জানো এগুলো, এখানে পুট করে দিয়েছি এখানটায়। দেখো এই টার্মটা যেহেতু বড় ছিল, লজিক্যালি দেখলাম আমরা এই টার্মটা বড়, কারণ কি এন সাইডের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সেই টার্মটা বড়, সেটা এনপি ছিল। তাহলে এনপিটা কত, এটা হচ্ছে তোমার এনপি, তাহলে এইটুকুন, এই টার্মটা কি বড়, তাই আমি এইটাকে চেঞ্জ করেছি, আমি এইটাকে আমি কি মাইনাস করেছি। তুমি বলতে পারো যে এইটাকে তুমি কেন মাইনাস ওপি লিখলে, তুমি তো এটাকেও লিখতে পারতো যে মাইনাস পিও লিখতে পারতো, লেখো, তাতে অসুবিধা কিছু নেই। কিন্তু আলটিমেট তুমি যখন দেখবে তখন তুমি বুঝতেই পারবে যে ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাকচুয়ালি কোন দিকে কাজ করছে। এখানে তুমি যদি দেখো তাহলে দেখতেই পাচ্ছ তুমি ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু অ্যাকচুয়ালি নেট ম্যাগনেটিক ফিল্ড কিন্তু এদিকেই হবে, বিকজ এর ভ্যালুটা বেশি এর থেকে, মানে এদিকে তুমি 5 ফোর্স দিয়েছো, এদিকে তুমি 2 ফোর্স দিয়েছো, তাহলে আলটিমেট মুভমেন্ট কোন দিক বরাবর হবে, মানে এদিকে একজন টানছে এদিকে টানছে, এদিকে যে টানছে 5 ফোর্স দিয়ে থাকছে, 5 নিউটন দিয়ে টানছে, 2 নিউটন দিয়ে টানছে, তাহলে কোন দিকে যাবে, আলটিমেট এদিক বরাবর যাবে। এটাই সেটাই হচ্ছে এখানে ভেক্টরের জিনিস, জানো তোমরা এগুলো, তাই না? তো সেটাই তুমি যেমনইভাবে করো না কেন একই আসবে, বাট এখানে আমি একদম ডিরেক্ট লজিকটা কাজে লাগিয়ে দিয়েছি। সো এটা হয়ে গেল আমাদের, সো ওপি ভেক্টর হয়ে গেল। এখানে জাস্ট তুমি ক্যালকুলেশন করেছো, ক্যালকুলেশন করে তুমি এটাকে সূত্রে ফেলে দিতে পারো বা ভাঙতে পারো তুমি,
হ্যাঁ, একদম পুরো স্টেপ বাই স্টেপ তুমি ভাঙতে পারো, বা তুমি এটাকে 4AB সূত্রে ভাঙতে পারো, এটা লিখতে পারো তুমি। তাহলে এখান থেকে তুমি কী করেছো আবার দেখো, এই 4DL এটাকে তুমি লিখেছো 2টাকে রেখেছো, আর Q×2 L এটাকে একসাথে রেখেছো, বিকজ দিস ইজ আওয়ার ম্যাগনেটিক মোমেন্ট আগে ডিফাইন করেছিলাম। পোলস 10, তাদের মধ্যে ডিস্টেন্সটা যেহেতু 12, তাই 12 আমি রাখলাম, আর 2D থাকলো এখানটায়। তাহলে এইটুকুনিকে আমি বলতে পারি ম্যাগনেটিক মোমেন্ট, এটা লিখেছি, এটা অ্যাজ ইট ইজ থাকলো। আর যে PM আর যে OP ভেক্টর, হ্যাঁ, এটাই কি মানে পি এর যে ডিরেকশনটা রিপ্রেজেন্ট করছে সেটা কি, দেখো মাইনাস থেকে প্লাসের দিকে হবে, মাইনাস থেকে প্লাসের দিকে পি এর ডিরেকশন, সুতরাং ওপিটা কি মাইনাস থেকে প্লাসের দিকে, সুতরাং আমি বলতেই পারি এটা যে PM ভেক্টর ইকুয়াল টু PM OP ক্যাপ। ওকে, এটা লিখে দিলাম, জাস্ট এটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমি এটাকে একটু সিম্পলিফাই করেছি, ডি স্কোয়ারটাকে কমন নিয়েছি, যেহেতু হোল স্কোয়ার রয়েছে তখন D⁴ হয়ে যাবে। ফাইন, তো এটা হলো। এইবার যেহেতু তুমি ইসের ক্ষেত্রে আসছো, যে ডাইপোল বা ম্যাগনেটিক মোমেন্টের কথা বলছো, তাহলে তোমাকে এটা বলতেই হয়, যদি ডি এর মানটা প্রচুর বড় হয়, ম্যাগনেটের পোল দুটোর মধ্যে যে ডিস্টেন্স তার থেকে যদি অনেক বড় হয়, তাহলে তুমি কি বলবে যে 1 - L² নিয়ার ইকুয়ালস টু 1, বিকজ এই টার্মটুকুনি কি নিয়ার ইকুয়ালস টু 0 হয়ে যাবে, সুতরাং কি সেটা একের সাথে সমতুল্য হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে আমরা এটাকে লিখতে পারি, এখানে ডি কেটে যাবে, সুতরাং এখানে D³ থাকবে। দেখো এই ফর্মুলাটাই কিন্তু আমরা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে বের করেছিলাম ডাইপোলের জন্য, তাই না? এখানে শুধুমাত্র কি ইলেকট্রিক ফিল্ড ছিল, আর এখানে ফর্মুলা ছিল 1/4πε0, এখানে 2 ডাইপোল মোমেন্ট বাই ডিস্টেন্স স্কোয়ার, যে পয়েন্টে বের করছো একদম সেম জিনিস। ওকে, বাট শুধুমাত্র একটু স্ট্রাকচারটাই কি কনস্ট্যান্টগুলো চেঞ্জ আর কি, তাছাড়া কিন্তু একদম পুরো সেম স্ট্রাকচার। এবার আমি পারপেন্ডিকুলার বাইসেক্টেড পয়েন্টে যেরকম আমরা ডাইপোলের জন্য বের করেছিলাম আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে, এখানে ঠিক সেরকমভাবে বের করবো আমরা। তাহলে আমি একটা ম্যাগনেট কনসিডার করেছি, যার এটা S পোল, এটা N পোল, তাদের মধ্যে ডিস্টেন্স আমি 2L কনসিডার করেছি। আমি বাইসেক্টেড পয়েন্ট আমি P ধরেছি, এই P পয়েন্টটা আমি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে হয়েছে, সেই P পয়েন্টটা এই O থেকে ডিস্টেন্স রয়েছে D ডিস্টেন্সে রয়েছে। ফাইন, এবং এই পয়েন্টটা আমি এখান থেকে ডিস্টেন্স আমি ক্যালকুলেট করতে পারি। সো এই অ্যাঙ্গেলটা আমি কনসিডার করে নিলাম থিটা অ্যাঙ্গেল। তাহলে এই ডিস্টেন্সটা কতখানি এখান থেকে, মানে PN অথবা PS, মানে যে PN অথবা PS ডিস্টেন্সটা কতখানি, দেখো এটা অ্যাঙ্গেল যদি হয় এটা তাহলে লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি হবে। তাহলে অতিভুজ মানে কি √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব কত বাবা D স্কোয়ার, ভূমি কত বাবা এখান থেকে এটুকুনি কত L স্কোয়ার, বুঝতে পারলে? এটা হয়ে গেল। তাহলে এবার এক এক করে বের করো, তাহলে N পোলটার জন্য P বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা বের করো প্রথমে। তাহলে সেটাই প্রথমে ক্যালকুলেট করলাম। তাহলে BNP দ্যাট ইজ ইকুয়াল টু μ0 ডিভাইডেড বাই 4π ইন্টু পোল স্ট্রেন্থ ডিভাইডেড বাই ডিস্টেন্স ক্যালকুলেট করলাম। তাহলে এটা তার হোল স্কোয়ার হয়ে যাবে। ডিরেকশনটা কোন দিক বরাবর হবে, যেহেতু এটা পজিটিভ, মানে এটা কি প্লাস QM, এটা তোমার মাইনাস QM, যদি প্লাস তাহলে প্লাস পজিটিভ মানে বিকর্ষণ করবে, সো PS বরাবর ডিরেকশন হবে। সরি PS নয়, এটা নিচেরটা বলছি আমি, এটা NP বরাবর ডিরেকশন হবে। সিমিলারলি তাহলে S পোলটার জন্য P বিন্দুতে তুমি যদি ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করো সেটা কত হবে, সেটা একই রকম, তাহলে এটা হবে এই ফর্মুলা সেম। ওকে, এখানে ডিস্টেন্সটা যেহেতু সেম দুজনেরই, সো ডিরেকশনটা শুধু আলাদা হবে, ডিরেকশনটা কিন্তু আকর্ষণ করবে, বিকজ এটা নেগেটিভ, এটা পজিটিভ, সেটা আকর্ষণ করবে নিচের দিক বরাবর। এবার দেখো তুমি কি করতে পারো, এটাকে দুটো কম্পোনেন্টে ভাঙতে পারো, এটাকে তুমি দুটো কম্পোনেন্টে ভেঙে দিয়েছো অলরেডি, একটা এদিক বরাবর, একটা এদিক বরাবর। এদিক বরাবরটা দেখো এই অ্যাঙ্গেলটা কতখানি থিটা হবে, বিকজ এই অ্যাঙ্গেলটাও কি থিটা, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা থিটা হবে, বিকজ একান্তর কোণ বলে বোধহয় এটাকে, মানে সেম রয়েছে, ঠিক আছে, থিটা হয়ে গেল। এবার এই অ্যাঙ্গেলটা আমি যদি এটাকে দেখি, আবার এইটাকে দুটো ভাগে ভাঙতে পারি আমি, এই একটা বরাবর, এই একটা বরাবর, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এইটাকে আমরা একান্তর কোণ বলি, তাই না? তাহলে এটা হতে পারে, হ্যাঁ এটা হতে পারে, তাহলে আমাদের অ্যাঙ্গেল এটা থিটা হবে। তাহলে দেখো যে থিটা অ্যাঙ্গেল, তাহলে দুটো কম্পোনেন্টে ভাঙতে পারো তুমি, এটা এই একটা আর এই একটা, তাহলে যেটা অ্যাঙ্গেল সেটা কস হয়, যেটা অ্যাঙ্গেল নয় সেটা সাইন হবে, তাহলে এটা কস, তাহলে BNP কস থিটা, এটা BNP সাইন থিটা। আর এটাকে দুটো কম্পোনেন্টে ভেঙেছে, একটা এদিক বরাবর, একটা এদিক বরাবর, রাইট? তাহলে এইটা হবে তোমার BSP কস থিটা, আর এইটা হবে তোমার BSP সাইন থিটা। দেখো BNP আর BSPর ভ্যালু সেম, বাট ডিরেকশন আলাদা। তুমি যদি ম্যাগনিটিউড নাও, দেখো এই পুরো টার্মটুকুনি কিন্তু সেম, বাট ডিরেকশনটা আলাদা, তাহলে ভ্যালু সেম, ডিরেকশন আলাদা। তাহলে তুমি বলতে পারো যে সাইন কম্পোনেন্ট পরস্পর কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই না? বিকজ সমান এবং অপোজিট রয়েছে, সুতরাং ক্যান্সেল হয়ে যাবে। বাট কস কম্পোনেন্ট দেখো যোগ হচ্ছে দুজনা,
তাহলে কস কম্পোনেন্ট থেকে যাবে। তাহলে টোটাল যে ম্যাগনেটিক ফিল্ড পাবো আমরা সেটা কি শুধুমাত্র কস কম্পোনেন্টের জন্য পাবো, এবং ডিরেকশনটা কত হবে নাকি ও থেকে এসের দিকে বা এন থেকে এসের দিকে, মানে অপোজিট হবে। ডাইপোল ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন যেদিক বরাবর হবে, কারণ ম্যাগনেটিক মোমেন্ট কী হয় মাইনাস থেকে প্লাসের দিকে হবে, এদিকে হবে তো ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন। সো ম্যাগনেটিক মোমেন্ট ডিরেকশন ঠিক অপোজিট হবে, সেটা আসবে অলরেডি চলে আসবে, তাই না? ক্যালকুলেট করলে চলে আসবে, সো অসুবিধা নেই তাতে। সো এটা ক্যালকুলেট করা যেহেতু বিএনপি আর বিএসপি সেম, তাই যে আমি 2 টাইমস লিখতে পারি। সুতরাং কস থিটা ফেলে কত হবে দেখো, কস থিটা মানে কত ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি কত এল, অতিভুজ কত এটা √L² প্লাস ডি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি কস থিটা ভ্যালুটা। ওকে, সেটা এখানে তুমি পুট করে দিয়েছো অলরেডি, আর বিএনপি ভ্যালু এখানে পুট করে দিয়েছো, আর কস থিটা ভ্যালু পুট করে দিয়েছো। থাকলো এখানে দেখো 2qm ইন্টু এল, এটাকে আমরা পিএম লিখতে পারি, বিকজ আমরা জানি পিএম ইকুয়াল টু কত হয় 2qm ইন্টু এল হয়। তুমি যদি ডিরেকশন দেখো এটা তোমার ডিরেকশন হবে, বুঝতে পারলে? এবার ওএসটা কিন্তু ঠিক অপোজিট ডিরেকশনে রয়েছে, যে পিএম ওএস ভেক্টর লিখলাম আমি, এটা আমরা লিখতে পারি এরকম যে পিএম ওএস ভেক্টর, এটাকে তুমি লিখতে পারো মাইনাস অফ পিএম এস ও ভেক্টর, বুঝতে পারলে? তাহলে এটাকে তুমি ডিরেক্ট ভেক্টর ফর্মে লিখতে পারো। তবে এটা যেটা লিখেছো সেটা মেনলি মাইনাস পি ভেক্টর বলতে পারো তুমি এটাকে তুমি মাইনাস পি ভেক্টর বলতে পারো, কারণ পি ভেক্টরটা ডিরেকশনটা কোন দিক বরাবর বাবা, এদিক বরাবর, বাট তুমি ওএসটা কোন দিক বরাবর দিচ্ছ তুমি নেগেটিভ অপোজিট ডিরেকশন বরাবর, রাইট? তার জন্য তুমি বলতে পারো যে অপোজিট পি হবে, তাহলে এটা তাহলে মাইনাস পি এম বললে পারে কি এই ডিরেকশনটাকে রিপ্রেজেন্ট করতে পারো তুমি, তাই না? সুতরাং আমি এখানে মাইনাস পি বলতে পারি। তাহলে দেখো এখানে কিছুই করিনি, ডি স্কোয়ারটাকে কমন নিয়েছিলাম, যেহেতু ডি স্কোয়ার মানে এর হোল টু দি পাওয়ার কি 3/2 ছিল, সুতরাং 2 কেটে যায়, আর তাহলে ডি কিউব পড়ে থাকে, এটা থাকে। আর এখানে একই রকম কথা যে যদি ডি এর মান যদি এল এর থেকে অনেক বড় হয় তাহলে আমরা এটা বলতে পারি নেট = 1, সুতরাং এটা পাচ্ছি আমরা। সবই কিন্তু একই রকম, ইলেকট্রোস্ট্যাটিক্সে যেমন পড়েছিল ঠিক সেরকমই, বুঝতে পারলে? তাহলে আমি দুটো দেখালাম এখানে, এটা অ্যাক্সেল পয়েন্ট, এটা মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর পয়েন্টে দেখালাম। ইলেকট্রোস্ট্যাটিক্সে যেমন ফর্মুলা ঠিক তেমনই ফর্মুলা, বুঝতে পারলে? স্ট্রাকচার কিন্তু একদম সেম। আরেকটা থাক যে আরবিটারি যে কোনো একটা পয়েন্টে, এটা কিন্তু তোমরা নিজেরা করবে, করে কিন্তু আমাকে জানাবে, কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক, কমেন্ট করে আমাকে জানাবে, ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে। টেলিগ্রামের লিঙ্ক আছে দেওয়া ডিসক্রিপশনে, টেলিগ্রামে পাঠাতে পারো, বা কমেন্টও তুমি তোমরা ছবি তুলে পাঠাতে পারো যে কেমন হচ্ছে জিনিসটা, তোমরা পারছো কি পারছো না নিজে থেকে করতে। যদি ইলেকট্রোস্ট্যাটিক্সের থিওরিটা তোমরা দেখে থাকো থিওরি ক্লাস, তাহলে কিন্তু করতে পারবে, ঠিক আছে? তো আমি নেক্সট দিন সেই জিনিসগুলো নিয়ে আবার আলোচনা করবো। হ্যাঁ, তোমরা করে দেখাও, এই ভিডিওটা দেখো, দেখে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই হোমওয়ার্কটা করে দাও। যদি না হয় সেটাও আমাকে বলো যে দাদা পারছি না, স্যার পারছি না, করে দিন, আমি করে দেবো, অসুবিধা নেই। সো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। তো চলো, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, তোমার বন্ধুর সাথে অনেক অনেক বেশি করে শেয়ার করো, আর তোমরা কিন্তু সবাই কমেন্ট করো, কমেন্ট করতে ভুলবে না, আর লাইক করে দাও ভাই, একটা করে লাইক করে দাও। লাইক করলে পরে অনেকটা উৎসাহ বেড়ে যায়, মানে ভিডিও করার জন্য, তোমাদের জন্য মানে ভিডিও করতে ভালো লাগে আর কি। সো লাইক করো, হ্যাঁ, আর অনেক বেশি করে শেয়ার করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো টাটা, থ্যাংক ইউ।